আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মিজানুর রহমান আজহারী বা জামাতের মাহফিলকে ঘিরে বা কেন্দ্র করে বিএনপি নেতা হারুন আর রশিদ তিনি চাঁদাবাজ বলেছেন জামাতি নেতাদের, এবং এই বিষয়ে কথা বলছেন আমেরিকা থেকে আমাদের সবার প্রিয় মুখ, পরিচিত মুখ, সবার প্রিয়জন নায়েব আলী ভাই। তো চলুন আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই, সেখানে বিস্তারিত দেখে আসি। দর্শক, আপনারা জানেন যে আমি সম্ভবত গত দুটি ভিডিওতে বিএনপিকে নিয়ে কোনো কথাবার্তা বলি নাই, যে কারণে আমাদের দেশের সাধারণ নাগরিক এবং বিএনপির নেতাকর্মীরা যারা আমাকে ফলো করেন আমাকে কিছুটা উপদেশ বা পরামর্শ দিয়েছেন যে নায়েব ভাই, বিএনপির বিরুদ্ধে না বলে এখন একটু ঐক্য নিয়ে কথা বলেন, কারণ যেভাবে স্বৈরাচার হাসিনার দোসররা আমাদের এই অভ্যুত্থান কিংবা আমাদের এই বিজয়কে নস্যাৎ করার জন্য যেভাবে ষড়যন্ত্র করছে, এই মুহূর্তে আসলে আমাদের ঐক্যের বিকল্প নাই, সুতরাং ঐক্য নিয়ে কথা বলুন। আমিও চেয়েছিলাম যে আসলে আমাদের ঐক্য নিয়ে কথা বলা উচিত, কিন্তু প্রশ্ন হলো বিএনপি কি ঐক্য চায়? এখন আপনারা প্রশ্ন করবেন যে আপনি গোটা দলকে এইভাবে প্রশ্ন করছেন। কথা হলো যে হাবিবুন নবী সোহেল তিনি তো ইউনিয়ন বিএনপির নেতা না, তিনি কেন্দ্রীয় বিএনপির নেতা। বিএনপি নেতা হারুন, সাবেক সংসদ সদস্য, তিনি কি ইউনিয়ন বিএনপির নেতা? না। রাকিবুল ইসলাম, তিনি কি ইউনিয়ন ছাত্র দলের নেতা? না, ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি। আরো অনেকেই আছে, সবার নাম নাই বা বললাম। এখন কথা হলো, তারা কি বিএনপি কে অন করেন না? তারাই কি বিএনপির প্রতিনিধিত্ব করেন না? তো তারা যখন দুদিনও পার হয়নি আমরা একটা সমস্যায় পতিত হয়েছি, 32 তারপর গাজীপুর, এখন তো অন্তত একটু চুপচাপ থাকা যায় নাকি? এখন তো একটু কাদা ছোড়াছুড়ি না করে, আরে ভাই, আমি যে পরামর্শগুলো দেই, আমি তো ছোট মানুষ, আমার পরামর্শ কেউ নেয় না। কথা হলো যে আপনাদের একটা দল বিএনপি, তাই না? আপনারা আগামীতে ক্ষমতায় আসবেন মানুষ মনে করতেছে, আপনারাও ধরে নিয়েছেন, একেবারে 100% ধরে নিয়েছেন আপনারাই ক্ষমতায় আসতেছেন, কারণ আওয়ামী লীগ নাই। তো আপনারা ক্ষমতায় যাচ্ছেন, সব ঠিক আছে, কিন্তু আপনারা ক্ষমতায় গিয়ে কি কি করবেন, জনগণের জন্য কি করবেন, দেশের জন্য কি করবেন, সেই কথাগুলো উপস্থাপন করেন, জনমত গঠন করেন। কিন্তু কি করছেন আপনারা? এটা তো রাজনীতি না। রাজনীতির মাঠ যদি একটা খেলার মাঠ হয়, তাহলে আক্রমণ ভাগ একটা থাকে আর ডিফেন্সিভ একটা ভাগ থাকে। নিজেদের গোল পোস্টে যাতে বল না যায়, এই জন্য ডিফেন্সকে শক্তিশালী করা হয়। আর আর আক্রমণ ভাগে যারা থাকে তারা প্রতিপক্ষের গোল পোস্টে যাতে গোল ঢুকানো যায় সেই চেষ্টায় থাকে। কিন্তু আপনারা তো আসলে শুধু ডিফেন্সিভ, আপনাদের গোল পোস্টকে আপনারা রক্ষা করতেছেন, কিন্তু আপনাদের বিজয় আনার জন্য যে একটা চেষ্টা, সেই চেষ্টা আমি দেখতে পাচ্ছি না। আমি দুঃখিত। তো যাই হোক, আমি আজকে বলতে পারেন দুটি তিনটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করব এবং সেই আলোকে আলোচনা করব। প্রথমে আমি আমাদের হারুন সাহেবের বক্তব্য আপনাদেরকে আমি শোনাতে চাই। তারপরে আমি ওনাকে নিয়ে একটু আলোচনা করে আমি রাকিবুল ইসলাম ছাত্রদলের সভাপতিকে নিয়ে কিছু কথাবার্তা বলবো, এরপর হাবিবুন নবী সোহেলের কাছে যাব। জানি হয়তো ভিডিও লম্বা হয়ে যাবে, কারণ আমার সময় নাই, একদিনে একটার বেশি লাইভ করার সময় নাই, এখন তো ভিডিও বানাই না, এই জন্য আপনারা আমাকে ক্ষমা করবেন। শিল্প কলকারখানায় চাঁদাবাজি, মানুষের বাড়ি বাড়িতে চাঁদাবাজি। জামাতের মুরব্বীরাকে দেখছি আজকে বিভিন্ন জায়গায় তাফসীর মাহফিলের নাম করে তারা দলীয় সভা করে বেড়াচ্ছে। এই যে মুনাফিকি, এই তো সাথে প্রতারণা। ঠিক আছে, আমি বলছি ম্যাডাম, আপনি তাফসীর করবেন, কোরআন হাদিস
আচ্ছা, একজন মুসলমান আমি আর ওনার এই বক্তব্যটা আর সামনে আমি কন্টিনিউ করব না, পরে অন্য বিষয় নিয়ে আলোচনা করছি। এখানে আপনার দুটি শব্দ, প্রধান তাফসির কারক হিসাবে মিজানুর রহমান আজহারি আসছেন। তো মিজানুর রহমান আজহারির এই মাহফিলকে ঘিরে প্রচারণা চলছে, চাঁদাবাজিও চলছে। কি চাঁদাবাজি চলছে? ব্যাংকে চাঁদাবাজি চলছে, কলকারখানায় চাঁদাবাজি চলছে, দোকানে চাঁদাবাজি চলছে, বাজারে, হাটে ঘাটে, গ্রামে গঞ্জে সব জায়গায় চাঁদাবাজি চলছে। এখন আমি যদি মন্তব্য করি আপনাদের মনে কষ্ট লাগতে পারে। আপনারা যারা বিএনপি করেন বা বিএনপি সমর্থন করেন বা বিএনপির রাজনীতির সাথে আছেন, আপনারা মনে কষ্ট পাবেন। এই মূর্খরা হচ্ছে আমাদের রাষ্ট্র চালায়। এই হারুনের মতো মূর্খরা আমাদের আইন প্রণেতা। এই হারুনের মতো মূর্খরা আমাদের দেশের সংসদের প্রতিনিধি। এই হারুনের মতো মূর্খরা আমাদের দেশের মন্ত্রী। এই মূর্খরা যদি একটি দেশের মন্ত্রী হয়, তাহলে সেই দেশের এখন 12টা বেজে যাবে বললে ভুল হবে। আমাদের কনক সরার ভাই বলে 23টা 22টা বেজে যাবে। আসলেই তাই হবে। কোনটা অনুদান আর কোনটা চাঁদাবাজি, কোনটা রিয়াল চাঁদা আর কোনটা চাঁদাবাজি, এই দুইটা জিনিসের পার্থক্য যে বোঝে না, সে হয়েছে আমাদের দেশের রাজনীতিবিদ, আমাদের দেশের আইনের প্রণেতা, আইন প্রস্তুতকারক বা আইন তৈরিকারক। আমাকে বলেন, অনুদান আর চাঁদাবাজি কি এক জিনিস? চাঁদা আদায় করা, চাঁদা তোলা, মানে আমি কিভাবে উদাহরণ দেব? এই যে হারুন সাহেব যে মাহফিলে বক্তব্য দিচ্ছেন, এটা কি একটা সমাবেশ না? কি সমাবেশ? বিএনপির একটি রাজনৈতিক সমাবেশ, রাজনৈতিক সভা, তাই না? তো এই সভা আয়োজন করতে যে টাকা খরচ হয়েছে, এই টাকা আসছে কোত্থেকে? আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, প্লিজ দুই একটা কমেন্ট করেন। হারুন সাহেব যে মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রাখছেন, এই সভা কারা আয়োজন করেছে? বিএনপি আয়োজন করেছে। টাকা কোথায় পেয়েছে? বিএনপি কি রাষ্ট্র? যে জনগণের কাছ থেকে ট্যাক্স পায়, সেই ট্যাক্সের টাকা দিয়ে এই সভার আয়োজন করেছে। বিষয়টি কেমন? বলেন, আমাকে বলেন, আপনারা দু একজন কমেন্ট করেন। হারুন সাহেব যে মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রাখছেন, এই সভাটি আয়োজন যারা করেছে তারা টাকা কোথায় পেয়েছে? নিশ্চয়ই চাঁদা তুলেছে। চাঁদা তোলা ছাড়া, জনগণের টাকা ছাড়া এরকম প্রোগ্রাম করা সম্ভব? বলেন, আমাকে বলেন, বিএনপি টাকা কোথায় পেয়েছে? বিএনপি নেতাকর্মীদের কাছ থেকে, তারা দল করে বলে তাদের কাছ থেকে যে চাঁদাটা নেওয়া হয়, অনুদান নেওয়া হয়, এটা আমি বলছি না যে অন্যায়, এটা ন্যায়। একটা দল চালাইতে নেতাকর্মীদের কাছ থেকে টাকা নিতে হয়। তো চাঁদা তুলে তারা এই প্রোগ্রামের আয়োজন করেনি। তো এটা কি চাঁদাবাজি? চাঁদা এক জিনিস আর চাঁদাবাজি আর এক জিনিস। শুধু এই 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 রাজনৈতিক সভা না, আপনি ওয়াজ মাহফিল, আপনার যাত্রা প্যান্ডেল, একটা কাওয়ালি গানের আয়োজন, লালন সঙ্গীতের আয়োজন, মমতাজের গান, আপনি যাই বলেন, আপনি কোনো একটা আয়োজন যখন করবেন, ওই আয়োজন করতে যে টাকাটা খরচ হয়, টাকা আসে কোত্থেকে? চাঁদা তুলে, চাঁদা কালেকশন করতে হয়। চাঁদা কালেকশন করে গানের আয়োজন করতে হয়, চাঁদা কালেকশন করে যাত্রার আয়োজন করতে হয়, চাঁদা কালেকশন করে রাজনৈতিক প্রোগ্রাম বা রাজনৈতিক সভা সমাবেশ করতে হয়, চাঁদা কালেকশন করে ওয়াজ মাহফিল করতে হয়, চাঁদা কালেকশন করে মসজিদ চলে, চাঁদা কালেকশন করেই বেসরকারি মাদ্রাসাগুলো চলে, চাঁদা কালেকশন করেই নতুন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় হয়। আমি নিজে একটা নতুন স্কুলের টিচার ছিলাম, চাঁদা তুলে সেই স্কুল প্রতিষ্ঠিত হয়েছিল। ওই ঢাকা বিশ্ববিদ্যালয় যখন নতুন করা হয়েছিল, তখন চাঁদা তুলেই করা হয়েছিল। তো চাঁদা এক জিনিস আর চাঁদাবাজি আরেক জিনিস রে ভাই। এই পার্থক্য যে বোঝে না, সেই মূর্খ হচ্ছে আমাদের দেশের আইন প্রণেতা। আর এটা ধার করেছে কার কাছ থেকে? ওই বীর শ্রেষ্ঠ সুবিধাবাদী। বিএনপিতে কি শিক্ষিত মানুষ নাই যে শাহেদ আলমের দেওয়া উক্তি আপনাদেরকে ধার করতে হবে? এটার আবিষ্কারক কারা? এই যে মাহফিল উপলক্ষে চাঁদা টাদা তোলা হচ্ছে, বা জামাতের কর্মী সম্মেলন উপলক্ষে যে চাঁদা তোলা হচ্ছে,
এইটা যে চাঁদাবাজি, এইটাকে চাঁদাবাজি বলা হয়েছে। এই চাঁদাবাজির আবিষ্কারক কে? শাহেদ আলম, বীর শ্রেষ্ঠ সুবিধাবাদী। আর তার সেই আবিষ্কার বিএনপি গ্রহণ করে তাদের বড় বড় সভায় বলে বেড়াচ্ছে। বলেন, এই হারুন সাহেব যে জায়গায় দাঁড়িয়ে বক্তব্য রাখছে, এই মাহফিল আয়োজন করতে চাঁদা লাগে নাই, টাকা লাগে নাই? টাকা কোথায়, কোত্থেকে আসছে? বিএনপি কি রাষ্ট্র? বিএনপি কি সরকার? না, বিএনপি একটা রাজনৈতিক দল। জনগণের টাকা এই দল চলে, জনগণের কাছ থেকে চাঁদা নিয়ে এই দল চলে। তো এটা কি চাঁদাবাজি? না। বিএনপির যে সকল নেতারা সংসার চালানোর জন্য মাস্তানি করে জনগণের কাছ থেকে জোর করে টাকা আদায় করতেছে, টেম্পু স্ট্যান্ড দখল করতেছে, বাস স্ট্যান্ড দখল করতেছে, ছিনতাই করতেছে, ওইটা হলো চাঁদাবাজি। তো আজহারি মাহফিল উপলক্ষে কি জামাতের নেতা কর্মীরা ওই জাতীয় চাঁদাবাজি করতেছে? না। একটা প্রোগ্রাম হবে, সেই প্রোগ্রাম কিভাবে সফল করা যায়, সার্থক করা যায়, আয়োজন করতে যে টাকা পয়সা লাগবে, বক্তাকে একটা সম্মানী দিতে হবে, প্রচারণার জন্য যে খরচটা আছে সেই খরচের জন্য মানুষের কাছে দাঁড়ে দাঁড়িয়ে গেছে তারা। হ্যাঁ, ব্যাংকারের কাছে গেছে, শিল্প কলকারখানার ম্যানেজারের কাছে গেছে, গ্রামে গঞ্জের কৃষকের কাছে গেছে, রিক্সাওয়ালার কাছে গেছে, বাজারে দোকানদারের কাছে গেছে। এটা তো আমাদের দেশের একটা রেওয়াজ, আমাদের দেশের একটা সংস্কৃতি। এটা যারা গানের আয়োজন করে তারাও এই চাঁদা তোলে, আবার যারা সভা সমাবেশের আয়োজন করে তারাও এই চাঁদা তোলে, যারা ওয়াজ মাহফিলের আয়োজন করে, তাফসীর মাহফিলের আয়োজন করে তারাও এই চাঁদা তোলে, আবার যারা মক্তব মাদ্রাসা চালায় তারাও এই চাঁদা তোলে। এটা তো আমাদের দেশের সংস্কৃতি। এই সংস্কৃতির সাথে কি হারুন সাহেব পরিচিত না? উনি কি মঙ্গল গ্রহ থেকে কালকে বাংলাদেশে আসছেন নাকি? না। তো এই পার্থক্যটা যে বোঝে না, এই মূর্খকে কে আসলে বিএনপির নেতা বানিয়ে আছে আমার মাথায় ঢোকে না। এটা তো শাহেদ আলমের আবিষ্কার। আপনি না বুঝে না জেনে আপনি একজন কোথাকার শাহেদ আলম বলে দিল একটা কথা, আর সেই কথাটা আপনি কোট করে আপনাদের দলের নামে চালিয়ে দিচ্ছেন। মূর্খতার তো একটা সীমারেখা থাকা চাই, আমাকে বলেন। দেশ আজকে একটা মানে এক ধরনের, আওয়ামী লীগ তো এখন আমাদের বহিঃশত্রু বলা যায়। ইন্ডিয়ায় বসে বসে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। আমরা ঐক্যবদ্ধভাবে তাদেরকে মোকাবেলা করব কিনা, মানে প্রোগ্রাম হলেই। আচ্ছা, আমাকে বলেন তো, এই যে হারুন সাহেব যে কথাবার্তাগুলো বলেছেন, এই কথাবার্তাগুলো আমাদের দেশের কি কাজে লাগবে, জনগণের কি কাজে লাগবে, ইভেন বিএনপির নেতা কর্মীদের কি কাজে লাগবে আমাকে বলেন। মানুষ কি বোকা? মানুষ কি হারুনের মতো মূর্খ নাকি? বিএনপির নেতা কর্মীরা শিক্ষিত হয়েও নেতাদের কথাই বলতে হয়, ঠিক ঠিক বলতে হয়, তাই সামনে যারা বসে আছে তারা বলতে ঠিক 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 ঠিক। ওরাও জানে যে কোনটা চাঁদাবাজি আর কোনটা অনুদান, ওরাও জানে। কিন্তু নেতা বলছে ঠিক কিনা, এখন কি বলবো, এই জন্য বলতেছে ঠিক 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 ঠিক। আপনি বলেন, মূর্খতার তো একটা সীমারেখা থাকা চাই। এই যে জিকির শুরু হয়েছে, এটা তো নতুন বলে নাই, সে বলেই আসতেছে। আরে মানুষ যখন সমালোচনা করে, একজন রাজনীতিবিদ হোক আর একজন সেলিব্রিটি হোক, আপনার ফ্যান ফলোয়াররা যখন আপনাকে সমালোচনা করবে, যদি সেটা অন্যায়ভাবে গালিগালাজ করে সেটা ভিন্ন কথা, কিন্তু আপনার ভুল ধরিয়ে দেওয়ার জন্য যদি সমালোচনা করে, সেই সমালোচনা আপনি আমলে নেবেন না? হ্যাঁ, আমলে নেবেন। কিন্তু দেখেন আমলে নিচ্ছে। এই হারুন সাহেবকে যে বক্তব্য দিয়েছে, এই বক্তব্য যে বিভিন্ন মিডিয়ায় প্রচার হয়েছে, এই সোশ্যাল মিডিয়ার এই কমেন্টগুলো কি পড়ে দেখেছে কখনো? কখনো পড়ে দেখিনি। তারপরে কি বলেছে যে তারা তাফসির মাহফিলের নামে আসলে রাজনৈতিক সভা সমাবেশ করে বেড়াচ্ছে, এটা মুনাফিকি। এই মুনাফিকি শব্দটাও শাহেদ আলমের আবিষ্কার। সাদিক কায়েম যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের সভাপতি হিসেবে আত্মপ্রকাশ করলো, তখন এই মুনাফিক শব্দটা ব্যবহার করেছিল শাহেদ আলম। শাহেদ আলমকে বিএনপির উপদেষ্টা হয়ে গেল। বিএনপি যখন আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত ছিল তখন সে টু শব্দটি করে নাই। আমরা বিএনপি, মাজলুম বিএনপির পক্ষে কথা বলেছিলাম, আর আজকে সে ভুল পাল্টে হয়ে গেল বিএনপির উপদেষ্টা। আশ্চর্য ঘটনা। আপনাদের কি নিজস্ব কোনো স্বকীয়তা নেই? আপনাদের কি নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি নেই? আমি বিএনপি নেতাদের উদ্দেশ্যে বলতে চাই, শাহেদ আলমের কাছ থেকে আপনাদের কথা ধার করতে হবে কেন? নিজের থেকে কথা বলেন। রাজনীতি করছেন আপনি,
আর কথা ধার করতেছেন আর একজনের কাছ থেকে, সেই কথার নাই কোনো যৌক্তিকতা। একজন একটা মূর্খতা আপনার সামনে উপস্থাপন করেছে, আপনি যাচাই বাছাই না করে সেই মূর্খতার পরিচয় আপনি নিজেও দিচ্ছেন। আজব কাজ কারবার। কে মুনাফিকি করেছে? জামায়াতে ইসলামী ইসলামী রাজনীতি করে, ইসলাম প্রতিষ্ঠার রাজনীতি করে। তো ইসলামী কি রাজনীতি নাই? তাফসীর কি কোরআনের রাজনীতি নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতিবিদ ছিলেন না? আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা কি রাজনীতিবিদ ছিলেন না? তো তাহলে কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করতে হবে। আপনি কোথাকার মুফাসসির? এখনই যদি সূরা ফাতিহা বলতে বলা হয়, দাঁত তো 32টাই পড়ে যাবে, দাঁত তো 32টাই পড়ে যাবে। আপনি বলতেছেন কোরআন হাদিসের আলোকে আলোচনা করতে হবে। কোনটা কোরআন হাদিসের আলোকে আলোচনা হচ্ছে আর কোনটা কোরআন হাদিসের আলোকে আলোচনা হচ্ছে না, এই জ্ঞান আপনার আছে? একটা সূরা সহি শুদ্ধভাবে তিলাওয়াত করতে পারবেন না, আর আপনি একজন মুফাসসিরকে বলছেন যে আপনি কোরআন হাদিসের আলোকে আলোচনা করেন। জাহাঙ্গীর আলম, আমি আপনাকে বলছি, আপনার মন্তব্য করার রাইট আছে। আপনি বিএনপি করেন, তাতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু যেহেতু আপনি একজন মুসলমানের সন্তান, না জেনে না বুঝে মন্তব্য করবেন না। আপনাকে একদিন মরতে হবে। আপনার কবরে বিএনপির কোনো নেতা সহযোগিতা করতে যাবে না। আপনার কবরে বিএনপির কোনো নেতা সহযোগিতা করতে যাবে না। আপনার কবরে আপনাকেই মোকাবেলা করতে হবে। মুনকার নাকিরের সকল প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে। এই জন্য যাচাই বাছাই না করে কোনো মন্তব্য করবেন না। সব রেকর্ড হচ্ছে কিন্তু। এনিওয়ে, তো জামায়াতে ইসলামী ইসলামী রাজনীতি করে। এখন একজন মুফাসসির তাফসীর করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজনীতি যদি উনি সামনে আনেন, আর আপনার যদি খারাপ লাগে, তো এর জন্য তো তাহলে কোরআন দায়ী নাকি হারুন সাহেব? কোরআন দায়ী। আর মুনাফিক একটা আরবি শব্দ, ইসলামের একটি শব্দ এটা। তো মুনাফিক শব্দের সংজ্ঞা কি? মুনাফিক শব্দের সংজ্ঞা কি এটা আপনার কাছ থেকে শুনতে হবে। মিজানুর রহমান আজহারিকে আপনার কাছ থেকে শিখতে হবে মুনাফিক মানে কি। জামাত ইসলামীর নেতাদেরকে আপনার কাছ থেকে শিখতে হবে কোনটা মুনাফিক। এখন যদি বেশি কথা বলি তাই তো আপনারা মনে কষ্ট পাবেন। 2018 সালে যে নির্বাচনটা হয়েছিল, সেই নির্বাচন বিএনপি বয়কট করেছিল কিনা? বয়কট করেছিল, কিন্তু তারপরেও বিএনপির 6 জন নেতা জয়লাভ করেছিল। দেখানো হয়েছিল আর কি যে তাদের 6টা আসন দেওয়া হয়েছিল আর কি। তো সেই 6 আসনের মধ্যে একটা আসন ছিল সুলতান মনসুরের। সুলতান মনসুর যখন বেঈমানি করে প্রথমে বিএনপি ঘোষণা করেছিল যে তারা নির্বাচন বয়কট করেছিল, বয়কট করার পরেও যে 6টা আসন দেওয়া হয়েছিল, সকল সংসদ সদস্যকে বলা হয়েছিল যে তোমরা কেউই শপথ নিতে যাবে না। কিন্তু সুলতান মনসুর কারোর কথা না শুনে সে শপথ নিয়ে সংসদে যোগদান করলো। তখন বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল যে বাংলার দ্বিতীয় মীর জাফর, বিএনপির পক্ষ থেকেই বলা হয়েছিল। কিন্তু পরে ঘোষণা আসলো যে বিএনপির বাকি যে 5 জন, তার মধ্যে একজন হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যেহেতু বেগম খালেদা জিয়ার আসন থেকে জয়লাভ করেছিলেন, এজন্য ওনার সম্মানে উনি গেলেন না। তো ওই আসনটা শূন্য হয়ে গেল। তাহলে থাকলো আর 4 জন, সেই 4 জন গেল। এরপর সংরক্ষিত নারী আসন থেকে ব্যারিস্টার রুমিন ফারহানা গেলেন, তাহলে হয়ে গেল আবার 6 জন। তো সুলতান মনসুরকে বাদ দিলে আপনারা তো 5 জন সেখানে ছিলেন। আপনারা কি মুনাফিকি করেন নাই? আপনারা নির্বাচন বয়কট করলেন। আপনাদের 6 জনের একজন আপনাদের কমান্ড না মেনে সে শপথ নিয়ে সংসদে গেল, তাকে আপনারা মির্জাফর, বাংলার দ্বিতীয় মির্জাফর বললেন। সেই একই মির্জাফরই আপনারা আবার পরে 4 জন অংশগ্রহণ করলেন। তো মুনাফিকি, যে আরেকজনকে যে মুনাফিক বলেন, আরেকজনকে যে মুনাফিক বলেন, নিজের চেহারাটাকে একটু আয়নায় দেখেছেন কখনো হারুন সাহেব? ওটা তো অবৈধ সংসদ ছিল। অবৈধ সংসদের সকল সুযোগ সুবিধা আপনি নিয়েছেন হারুন সাহেব। আমরা বহুবার বলেছি, বিএনপির এই 5-6 জন সংসদ সদস্য যারা ওই অবৈধ সংসদের সুযোগ সুবিধা নিয়েছে, সে টাকা পয়সা সরকারকে ফেরত দেওয়া উচিত, রাষ্ট্রকে ফেরত দেওয়া উচিত। আচ্ছা, যাই হোক, ওনাকে নিয়ে আমি আর কথা বলতে চাই না। আমি এখন রাকিবকে নিয়ে কিছু কথাবার্তা বলবো।
জনাব রাকিব সাহেব তিনি ফেস দ্য পিপলে কিছু কথাবার্তা বলেছেন, আমি প্রথম কথাগুলো শোনাবো। আন্ডারগ্রাউন্ড রাজনীতিকে আমি শেষ দিন পর্যন্ত করে দেবো, এটা আমার অধিকার। এখন আন্ডারগ্রাউন্ড রাজনীতিকে আমি শেষ দিন পর্যন্ত করে দেবো, এটা আমার অধিকার। এখন এটি বলার কারণে আপনার যদি মনে হয় যে না ঐক্য বিনষ্ট করে দিবেন, আপনি সোশ্যাল মিডিয়া তোলপাড় করে দিবেন, ছাত্রলীগের সুযোগ করে দিবেন, এটি আপনার বিষয়। এই ধরনের কর্মকাণ্ড রাজনীতি বলতে আপনি মিন করছেন, কাদের মিন করছেন স্পষ্ট করে ভালো বাংলাদেশে একমাত্র আন্ডারগ্রাউন্ড পলিটিক্স করে শিবির, আর থেকে পলিটিক্স করবো একমাত্র আন্ডারগ্রাউন্ড রাজনীতি। মানে আপনি বলতে যে শিবিরের বিরুদ্ধে আপনি সবসময় বলে জানেন এতে ঐক্য নিয়ে কিন্তু প্রশ্ন তুলে কিছু করা নাই। সত্যিকার অর্থে নরেন্দ্রনাথ ব্যাস। মজুমদার বুঝছেন, কথা বুঝছেন, ওনার কথা বুঝছেন? শিবির আন্ডারগ্রাউন্ড রাজনীতি করে। এখন আমি যদি বলি বিএনপিও তো আন্ডারগ্রাউন্ড রাজনীতি করে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোথায়? উনি কি বাংলাদেশে? উনি কি প্রকাশ্য রাজনীতিতে আছেন? উনি আন্ডারগ্রাউন্ডে আছেন। আমাকে বোঝান, শিবির কি কারণে তাদের পরিচয় লুকিয়ে রেখেছিল? তারেক রহমান কি কারণে প্রকাশ্যে রাজনীতিতে নাই, লন্ডনে আছেন? এটা আমার আপনার সকলের জানা। আপনি নোংরা রাজনীতি কেন করবেন? এইটা বলে ছাত্র দলের কি উপকার হচ্ছে? এইটা বলে ছাত্র জনতার কি উপকার হচ্ছে? বাংলাদেশের কি উপকার হচ্ছে? আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই। ছাত্র শিবির যদি আন্ডারগ্রাউন্ডে রাজনীতি করে থাকে, তাহলে বিএনপিও যে আন্ডারগ্রাউন্ডে রাজনীতি করছে এটা বলা কি অযৌক্তিক হবে? আন্ডারগ্রাউন্ড মানে কি? আন্ডারগ্রাউন্ড মানে কি? গোপন রাজনীতি। তো তারেক রহমান কি প্রকাশ্যে রাজনীতিতে আছেন? আমাকে বলেন, বিএনপির প্রধান উনি। খালেদা জিয়াকে বাদ দেন, কারণ কাগজে গল্পে ওনার নাম থাকলেও উনি রাজনীতিতে এখন আর ফিরে আসার সম্ভাবনা নাই তার। বিএনপি তাকে তার সম্মানার্থে পদটা রেখে দিয়েছে আর কি। হয়তো তিনি মারা গেলে তখন তারেক রহমান প্রধান পদ গ্রহণ করবেন, এটাই বাস্তবতা। তো তাহলে বিএনপির প্রধান তিনি কি প্রকাশ্য রাজনীতিতে আছেন? আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, বিএনপির নেতাকে ওনারা প্রশ্ন করেন, উত্তর দেন। তারেক রহমান কি প্রকাশ্য রাজনীতিতে আছেন? নাই। উনিও আন্ডারগ্রাউন্ডে রাজনীতি করছেন, উনিও গোপনে রাজনীতি করছেন। উনি প্রকাশ্য রাজনীতিতে নাই। বাংলাদেশের মাঠে কি উনি আছেন? নাই। তো উনিও আন্ডারগ্রাউন্ডে। তাহলে আপনি আরেকজনকে কেন বলছেন সে আন্ডারগ্রাউন্ডে রাজনীতি করছে? এখন এই যে কৌশল, রাজনীতিক যে কৌশলটা, এই কৌশল তারা কেন নিয়েছে এটা ব্যাখ্যা করা হচ্ছে বহুবার। ইভেন তারেক রহমানও কেন লন্ডনে আছেন এটা তো কারো ব্যাখ্যা করা, বিএনপির ব্যাখ্যা করার দরকার নাই, তারেক রহমানেরও ব্যাখ্যা করার দরকার নাই, এটা আমরা জানি। তো তাহলে এই কাদা ছোড়াছুড়ি কেন করবেন? আবার কি এটা ওনার অধিকার, এটা বলা ওনার অধিকার। এতে করে ঐক্য বিনষ্ট হলেও তার কিছুই করার নেই। আমাকে বলেন, এটা বলা ওনার অধিকার। তার মানে উনি শিবিরকে নৈতিকতা শিক্ষা দিচ্ছেন। শিবির যে অনৈতিক, তারা আন্ডারগ্রাউন্ডে রাজনীতি করে, এইটা জনগণকে শিখাচ্ছে, জনগণকে সচেতন করতেছে। এই তো, তাই না? তাই বিতর্কের খাতিরে মেনে নিলাম যে শিবির আন্ডারগ্রাউন্ডে রাজনীতি করে অনৈতিক কাজ করেছে। এই তো, খুব ভালো কথা। এখন ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম কি ফেরেশতা? তিনি কি নৈতিক? তিনি তো স্বঘোষিত অছাত্র, তিনি ছাত্র না। একজন অছাত্র কি করে একটি বড় ছাত্র সংগঠনের সভাপতি হয়? আমাকে বলেন। উনি তো নিজে বলেছেন দীপ্তি চৌধুরীর প্রশ্নের জবাবে যে উনি ছাত্র না। আমাকে বলেন, লেটস সে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, হ্যাঁ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র দলের সভাপতি, আর ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি আমার আব্বা। হলো এটা? বলেন, আমাকে বুঝান আপনারা। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ধরে নেন, তো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র দলের সভাপতি, আর আমার আব্বা হলো কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতি। হলো এটা? এটাকে নৈতিক? যদি এটা নৈতিক হয় তাহলে রাকিবও নৈতিক, আমার বলার কিছুই নাই।
আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র দলের সভাপতি, আর আমার আব্বা কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতি। আমার আব্বার এই সভাপতির পদ যদি নৈতিক হয়, তাহলে রাকিবুল ইসলামের পদ নৈতিক, আমার বলার কিছুই নাই। কিন্তু যদি আপনি বলেন যে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের সভাপতি হলে আপনার আব্বা আবার কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতি হয় কি করে, যদি এই প্রশ্ন তোলেন, তাহলে আমিও প্রশ্ন করতে চাই যে রাকিবুল ইসলাম তো আপনার চাচা। যারা এখন ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা লেখাপড়া করে, ইসলামী বিশ্ববিদ্যালয়ে যারা লেখাপড়া করে, যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে, বুয়েট চুয়েট কুয়েটে যারা লেখাপড়া করে, তাদের চাচা। তো তাদের চাচা কি করে ছাত্রদের সভাপতি হয় আমাকে বলেন? এই রাকিব যদি আমার বয়সে বিয়ে করত, রাকিবের ছেলে এখন কলেজে পড়তো, আপনি লিখে রাখেন রাকিব আমার থেকে 6 বছরের জুনিয়র। আমার বড় ছেলে বেঁচে থাকলে তার বয়স এখন 16 হতো, সে এখন কলেজের ছাত্র থাকতো। আমার মেজর ছেলে এখন যে বড়, ও ক্লাস 9-এ পড়ে, 9 গ্রেডে পড়ে। আমাকে বলেন রাকিবের ছাত্র দলের সভাপতি হওয়া যদি নৈতিক হয়, তাহলে আমিও বলবো যে আগামী বছর ছাত্র দলের সভাপতি আমার আব্বাকে বানানো হোক। আপনি অছাত্র হয়ে একটা ছাত্র সংগঠনের সভাপতি হলেন, এতে আপনার নৈতিকতা গেল না, আর কৌশলে একটা ফ্যাসিস্ট শাসনামলে যাদের অফিসগুলো সব বন্ধ করে রাখা হয়েছে, তারা কৌশলে একটা রাজনৈতিক পরিবেশ পরিস্থিতির মধ্যে গিয়েছে। আপনার দলের নেতাও কৌশলে দেশে থাকতে পারেন নাই, তিনি লন্ডনে প্রায় 1 যুগ ধরে অবস্থান করছেন। এটা বাংলাদেশের জনগণ জানে, সব দলের লোকজন জানে। আপনি এখন আসছেন এই সমস্ত কথাবার্তা বলতে। আমাকে বলেন তো, এই কথা বলে ছাত্র জনতার কি উপকার হবে? আজ পর্যন্ত এই যে 6টা মাস গত হয়েছে, ছাত্রদল ছাত্রদের জন্য কি করেছে আমাকে বলেন? ছাত্র শিবির অনেক কিছু করেছে। ছাত্রদের জন্য ছাত্রদল কি করেছে? এই ছাত্র শিবিরের বিরুদ্ধে 2-3টা কথা বলা ছাড়া কি করেছে? আর এই টেন্ডারবাজি, চাঁদাবাজি, লুটপাট নিয়ে, পদ পদবি নিয়ে মারামারি করা ছাড়া কি করেছে আমাকে বলেন, আমাকে বোঝান তো। যাই হোক, আমি আর বেশি বলতে চাই না। এখন আমি হাবিবুন নবী সোহেলকে নিয়ে কিছু কথাবার্তা বলি। হাবিবুন নবী সোহেল, তিনি বিএনপির একজন কেন্দ্রীয় নেতা। তিনি কি বলেছেন? বিএনপির সঙ্গে থাকলে 17-18, না থাকলে 3টা আসন পান জামাত। কথা বুঝছেন? উনি কোন একটা সমাবেশে বক্তব্য দিতে গিয়ে এই কথা বলেছেন যে জামাত বিএনপির সঙ্গে থাকলে 17 থেকে 18টা আসন পান, আর না থাকলে 3টা পান। কিন্তু উনার বোধ হয় ওই কথা বলতে ভাসুরের নাম আসছে যে 1991 সালে জামাত এককভাবে নির্বাচন করে 18টি আসন পেয়েছিল। সে 18টি আসন ধার করে বিএনপি সরকার গঠন করেছিল। ওই কথা বলতে বোধহয় ওনার ভাসুরের নাম আসতো, এই জন্য বলেন না এই কথাটা। আমি দুঃখিত, আপনারা যদি কেউ মাইন্ড করেন, আমার করার কিছুই নাই। 1991 সালে জামাত এককভাবে নির্বাচন করে 18টি আসন পেয়েছিল কিনা? পেয়েছিল। এবং সেই 18টি আসনের সহযোগিতা নিয়ে বিএনপি সরকার গঠন করেছিল কিনা? করেছিল। তো সেই কথাটা উনি বলেন নাই কেন? বিএনপির সাথে থাকলে 17-18টা পান, আর না থাকলে 3টা পান। এটা মিথ্যা কথা না? জামাত এককভাবে নির্বাচন করে 18টি আসন পায়নি? সেই 18টি আসন নিয়ে সরকার গঠন করেনি বিএনপি? করেছে। তাহলে ওইটা স্কিপ করলেন কেন? এটা তো আওয়ামী আচরণ। আওয়ামী লীগ 71 নিয়ে খুব বক্তব্য দেয়। 71-এ তাদের এই অবদান ছিল, সেই অবদান ছিল, শেখ মুজিবের এই অবদান ছিল, সেই অবদান ছিল। কিন্তু এক লাফে চলে আসে 75-এর পরে, 72 থেকে 75 স্কিপ করে। কারণ ওইটা বলতে গেলে তো আবার মান সম্মান থাকবে না। তো ঠিক, এটা তো আওয়ামী আচরণ। আপনারা জামাতের এককভাবে নির্বাচিত জামাতের 18টি আসনের সাহায্য নিয়ে 1991 সালে সরকার গঠন করলেন, আর সেটা স্কিপ করে জামাতকে হেয় প্রতিপন্ন করার জন্য জামাত কবে 3টা সিট পেয়েছিল সেটা বলতেছেন। লজ্জা করে না আপনাদের? ওটাও ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে
যে জামাত কয়েকদিন আগে বিএনপির একজন কেন্দ্রীয় নেতা বলেছেন যে আমি চ্যালেঞ্জ করলাম ভবিষ্যতে যত নির্বাচন হবে কোন নির্বাচনে জামাত এককভাবে নির্বাচন করে একটা আসনও পাবে না, চ্যালেঞ্জ করেছে সে। আপনি তো তা বলেছেন যে 3টা পায়। এখন কথা হলো, যে দল এককভাবে নির্বাচন করলে কখনো একটা আসনও পায় না, আবার কখনো 3টা পায়, সেই দলকে আপনারা এত গুরুত্ব কেন দিচ্ছেন? হাবিবুন নবী সোহেল, যেই দল এককভাবে নির্বাচন করলে মাত্র 3টা আসন পায়, আর আপনারা এককভাবে নির্বাচন করলে 600 আসন পান। এটা তো সবাই জানে যে বিএনপি এককভাবে নির্বাচন করলে 600 আসন পায়। তো তাহলে কোথায় 600 আসন আর কোথায় 3টা আসন? তো যে দল 3টা আসন পায় সেই দলকে গুনার সময় আপনাদের আছে? টাকার তো কথা না, তাহলে গুনতেছেন কেন? এই কেনর জবাব দিবেন। ওই দলকে এত ভয় কেন? যে দল মাত্র 3টা আসন পাবে, যে দল একটা আসনও পাবে না, তাহলে সেই দলকে এত ভয় কেন? সেই দলকে তো ওভারলুক করা উচিত আপনাদের, সে দলকে ইগনোর করা উচিত আপনাদের। সেই দলকে এত গুরুত্ব কেন দিচ্ছেন আমি বুঝলাম না। আপনারা এককভাবে নির্বাচন করে 600 আসন পান, এটা বাংলাদেশের জনগণ জানে। হয়তো আপনারা আবার বলতেছেন নাই ভাই এত মানে তুচ্ছ তাচ্ছল্য করছেন কেন? ভাই যেভাবে তারা কথাবার্তা বলে মনে হয় যেন 600 আসন পাবে। আমি জানি তারা বড় রাজনৈতিক দল, তারা এককভাবে নির্বাচন করে হয়তো সরকার কখনো গঠন করতে পারেনি জিয়াউর রহমানের আমল ছাড়া, কিন্তু একটা সম্মানজনক আসন তারা প্রায় কাছাকাছি পেয়েছে। 146টা আসন সবচেয়ে বেশি তারা পেয়েছিল 1991 সালে। তো তারা যে 100-150 আসন পাবে একক নির্বাচন করলে, সেটা তো সকলেই জানে, আমরা জানি, বরং এবছর হয়তো বেশিও পাইতে পারে। তো কোথায় 3টা আসন আর কোথায় 150-200 আসন? কোথায় শেখ সাদী আর কোথায় ছাগলের নাদি? আপনি শেখ সাদী হয়ে ছাগলের নাদিকে গুরুত্ব দিচ্ছেন কেন? হাবিবুন নবী সোহেল সাহেব, আপনি তো শেখ সাদী। হ্যাঁ, আপনি পথ দিয়ে হেঁটে যাচ্ছেন, ছাগলের নাদি আপনার পায়ের তলায় পড়েছে, তো সো হোয়াট, হেঁটে চলে যান। আপনি আবার ওই ছাগলের নাদিকে গুরুত্ব দিচ্ছেন। আমি বুঝলাম না, একটা দল এককভাবে নির্বাচন করলে 3টা আসন পাবে, ওই 3টা আসনও আপনাদের দরকার? আল্লাহ 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 আল্লাহ, আপনাদের এত ক্ষুধা। জামাত 3টা আসন পাবে, আপনারাই বলতেছেন ওই 3টা আসনও জামাতকে দিবেন না। তার মানে জামাতকে 3টা আসনও দেওয়া যাবে না, ওই 3টাও আপনার চাই, এই জন্য জামাতের পিছনে লেগেছেন। আমি প্রশ্ন আপনাদের কাছে রেখে গেলাম, যে দলের কোনো সক্ষমতা নাই, রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার তো কোনো সুযোগই নাই, প্রধান বিরোধী দল তো অনেক পরের ব্যাপার, ক্ষুদ্র 2-3টা সিট নিয়ে হয়তো সংসদে এক কোনায় বসে থাকবে, এমন একটা ক্ষুদ্র দলকে তারা এত গুরুত্ব দিচ্ছে কেন বলেন তো? তারা নিজেরাই বলতেছে জামাত ভবিষ্যতে কোনো নির্বাচনে একটা আসনই পাবে না, আবার বলতেছে অতীত ইতিহাস বলে জামাত বিএনপির সঙ্গে থাকলে 17-18টা পায় আর একা থাকলে 3টা পায়। তো ভালো তো, ওই দলকে গুনতেছেন কেন? ওই দলকে ওভারলুক করেন, ওই দলকে ইগনোর করেন, অথচ ওই দলকে গুরুত্ব দিচ্ছেন। এত ছোট্ট ক্ষুদ্র একটা দলকে নিয়ে আপনার এত মাথা ব্যথা কেন সোহেল সাহেব? কেন এত মাথা ব্যথা আমার বুঝে আসে না। আপনারা এমন দিন নাই কোন রাজনৈতিক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে জামাতের বিরুদ্ধে বলেন না। আচ্ছা, এটা কি রাজনীতি? আওয়ামী লীগ বিএনপি এই রাজনীতি করে, অথচ জামাতের দেখেন আপনারা জামাতের বিরুদ্ধে বললে মাঝে মধ্যে 2-1টা উত্তর দেয়, অথচ ওদের কাজ ওরা করে যাচ্ছে। জনগণের কাছে বলেন যে আপনারা ক্ষমতায় গেলে জনগণের জন্য কি করবেন, জনগণের কাছে বলেন যে আপনারা ক্ষমতায় গেলে দেশের জন্য কি করবেন। জামাত কি খারাপ করতেছে, জামাত কি ভালো করতেছে, এটা তো জনগণ দেখতেছে। এটা তো 1991 সাল না, এটা 2025 সাল, তথ্য প্রযুক্তির যুগ। জামাত কি করতেছে কি না করতেছে জনগণ আপনাদের থেকে ভালো জানে। সবার হাতে ফোন, সবার হাতে ফেসবুক, ইউটিউব। জামাত কি করতেছে কি না করতেছে সবার হাতে হাতে চলে যাচ্ছে, আপনার পৌঁছানোর দরকার নাই সোহেল সাহেব।
আপনার পৌঁছানোর দরকার নাই। আপনি আপনার কাজ করেন। আপনারা কি করতে চান আমি জানি না। আপনাদের দলীয় হাইকমান্ড এগুলো নিয়ন্ত্রণ করার ক্ষমতা তাদের আছে কিনা। আপনারা দলের ক্ষতি করতেছেন, আপনাদের দলের ক্ষতি করতেছেন। যদিও অনেকে আমাকে বলে যে নায়েব ভাই তাদের পরামর্শ দিয়েন না, তাদেরকে ডুবানো দরকার। তারা যেভাবে আগাচ্ছে না, তাদের ডুবানো দরকার। কিন্তু আমি তো আসলে ভাই চাই না আপনাদের ডুবাতে আপনাদের চাই না। আপনারা অনেক মাজলুম একটা দল, কিন্তু এখন যেভাবে কথাবার্তা বলতেছেন তাতে মনে হয় যেন আপনারা আওয়ামী লীগের ভূমিকাই পালন করবেন ক্ষমতায় গিয়ে। এই জন্য একটা বিশাল অংশের মানুষ আপনারা ক্ষমতায় যান এটা চান না। তারা আমাকে বলেন, আপনি মঞ্চে যখন বক্তব্য দিবেন তখন দেশকে কিছু দিবেন। মুখ দিয়েও কিন্তু অনেক কিছু দেওয়া যায়। জনগণকে কিছু একটা দিবেন, আপনার শ্রোতাদেরকে কিছু একটা দিবেন, কিন্তু কিছুই দিচ্ছেন না। শ্রোতারা যে আশা নিয়ে আপনার বক্তব্য শুনতে যায়, খালি হাতে বাসায় ফেরে। কোনো আউটপুট নাই। জামাতের বিরুদ্ধে দুইটা কথা বলা ছাড়া কোনো আউটপুট নাই। আওয়ামী লীগ তখন নাই, থাকলে হয়তো বলতেন আওয়ামী লীগের বিরুদ্ধেও। এই রাজনীতি বন্ধ হওয়া দরকার। তাই এমন সময় বলতেছেন, আরে ভাই কয়েকদিন আগে বলছেন তো বলছেন, এখন একটু থামেন। দেশটা একটা অস্থিতিশীল পরিবেশের মধ্যে চলে গেছে। অপারেশন এভিল হান্ট ঘোষণা দেওয়া হয়েছে। তাদেরকে কি সহযোগিতা করেন? এখন এসব বাদ দেন, এখন বন্ধ করেন, এখন দয়া করে। তো যাই হোক, আমি আগেই বলেছি এতগুলো বিষয় নিয়ে আলোচনা করতে গেলে ভিডিও লম্বা হয়ে যাবে, তো হয়েও গেল, করার কিছুই নাই। সকলেই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কথা বললেন আমেরিকা থেকে আমাদের সবার প্রিয় মুখ, প্রিয় মানুষ, পরিচিত মুখ নায়েব আলী ভাই। তিনি দীর্ঘদিন ধরে যখন স্বৈরাচার শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন, তিনি কথা বলেছেন, আমরা তার কথাগুলো শুনেছি। অনেক সুন্দরভাবে তিনি রাজনৈতিক বিশ্লেষণ করে থাকেন, অনেক সুন্দরভাবে তিনি রাজনৈতিক বিশ্লেষণ উপস্থাপনা করেন। প্রিয় দর্শক, সম্প্রতি সময়ে আমরা দেখছি যে বিএনপির কিছু নেতা, কিছু নামধারী নেতা তারা জামাত বিদ্বেষী বক্তব্য দিচ্ছে, জামাতের ইসলামীকে নিয়ে কটাক্ষ করছে, ধর্ম ব্যবসায়ী বলছে। অথচ নির্বাচনের আগে আমরা দেখতে পাই যে অনেক রাজনৈতিক দলই সারা জীবনে যাদের মাথায় টুপি থাকে না, তারা টুপি পরে মসজিদে ঘোরে। তো যাই হোক, তারাই মূলত আসল ধর্ম ব্যবসায়ী, যারা সময়ের প্রয়োজনে টুপি পরে মাথায়, এবং যারা সারা বছর টুপি পরে থাকে তারা কখনোই ধর্ম ব্যবসায়ী হতে পারে না, এবং ধার্মিক তারাই। প্রিয় দর্শক, বিএনপি নেতা হারুনকে কঠিন জবাব দিয়েছেন আমাদের প্রিয় ভাই নায়েব আলী ভাই। আপনাদের কাছে কেমন লেগেছে বক্তব্যটি অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।